কাজী মাহবুবুর রহমান যেমন বলছিলেন যে পরিবর্তন আসলে লাগবে, এবং জুলাইয়ের পরে জনাব মুস্তফা কামাল আমরা বারবার শুনেছি যে রাষ্ট্রের আসলে খোল নলচে পাল্টে দেওয়াটাই একটা বড় আকাঙ্ক্ষা ছিল, যদিও তার একটা দ্বিমত আছে যে কোনো আকাঙ্ক্ষা নিয়ে তো আসলে বিপ্লবটি হয়নি বা গণ অভ্যুত্থানটি হয়নি, কিন্তু যেই সিস্টেমের বিপরীতে গিয়ে হলো, মানে সেই সিস্টেম যাতে আর না ফেরে তেমন একটা প্রত্যাশা ছিল। আপনার কি মনে হয় যে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন বলে বারবার যে টার্মটা উচ্চারিত হয়েছে, সেটার কি কোনো কার্যকারিতা বা তার কোনো উদ্যোগ দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। শুনতে বড় ভালো লাগে, রাষ্ট্র শুনতেও ভালো লাগে, কাঠামো শুনতে আরও ভালো লাগে, সাথে যদি সংস্কার যোগ করেন আরও ভালো লাগে, যে কোনটার চেয়ে যে কোনটা বেশি ভালো। প্র্যাকটিক্যালি একটাও আমরা দেখছি না। পরিবর্তন দেখছি, কি পরিবর্তন? চেহারা পরিবর্তন। কি পরিবর্তন? চাঁদার হাত বদল, খাত বদল, ব্যক্তির বদল। কায় কারবার কিন্তু আগেরগুলোই যথারীতি চলছে, কিন্তু বয়ানটা আবার সুন্দর। সারসংক্ষেপ দাঁড়াচ্ছে যে আপনি করলে ওইটা দোষ, আমি করলে আবার এটা জায়েজ আছে। পরিবর্তন বলতে এতটুকু হয়েছে, এটা তো প্রত্যাশিত ছিল না। প্রত্যাশিত কি ছিল? যে মিনিমাম, ম্যাক্সিমাম এখানে সম্ভব না, কারণ পরিবর্তন বলেন আর সংস্কার বলেন আর সংশোধন বলেন, এটা পিটাইয়া করানো যায় না, আরোপ করা যায় না। এটা আমার মনোজাগতিক কোনো ভাবনা আছে কিনা, আমি তাগিদ বোধ করছি কিনা। প্রথমত যদি আরো পরিষ্কার করে বলি যে আমি আমার স্বভাব বদলানোর দরকার মনে করছি কিনা, তো এই মনে করার আগের প্রশ্ন হচ্ছে যে আমি কোনো ভুল করেছি ওইটা মনে করি কিনা। আমি যখন ভুলে করি নাই, তাহলে আমি আর স্বভাব কি বদলাবো? প্রচলিত বাংলায় যেটার বলে যে খাইস্তাত বদলাইতে চাই কিনা আমি। আবার একটা কথা আছে বাংলায় যে পরিবর্তন হইতে বা সংশোধন হইতে টাকা লাগে না, কি লাগে? নিয়ত লাগে, যে আমার ইচ্ছা আছে কিনা, যে আমিও প্রচুর ভেজাল করেছি, এটা সংশোধন হওয়া দরকার। তো এর আগ পর্যন্ত আমাদের এখানে এসেছে যে আমি যখন ব্যাপক অন্যায়, অবিচার, জুলুম করেছি, আমার উপর যখন আরোপ করা হয়, তখন আমি বলি যে না, আসলে পরিবর্তন হওয়া দরকার। তো আমার নিজের পরিবর্তন হওয়া দরকার কিনা ওইটা কিন্তু বলি না, বলে যে পরিবর্তন হওয়া দরকার, অর্থাৎ আপনি যেন ভালোভাবে চলেন, আমার যা করার আমি করে ফেলেছি। এটা হচ্ছে সার কথা। আমরা কি একবারও ভেবেছিলাম যে সংস্কার করতে করতে আমরা যে শব্দটা উচ্চারণ করেছি, এটার আরেকটা প্রতিশব্দ হয়ে যাবে সংশোধন? কল্পনাও করিনি। এখন আপনি দেখেন কোনটা সংস্কার আর কোনটা সংশোধন, ব্যাখ্যায় কিন্তু দুই পক্ষই করা, যুক্তি মারাত্মক সবার, এবং তারা জ্ঞানী মানুষ। পলিটিশিয়ানরা বরাবরই যে কারো চেয়ে জ্ঞানী। আমার পাশে একজন শিক্ষক আছেন, আমি গণমাধ্যমে কাজ করি। এর চেয়েও বড় বিষয় আছে, একটা অভিধান আছে, বাংলা একাডেমিও আছে, আর বিভিন্ন জায়গায় আছে। একজন রাজনীতিবিদ যখন একটা কথা বলা শুরু করেন, দেখবেন যে এটা শুদ্ধ হয়ে যায়। আমাদের নেতাকর্মীরা ওইটা গিলে নেয়, যে না, লিডার বলেছে তো। তাদের শক্তিটা এত বেশি। তো গত কয়েকদিন আমি সংসদে যখন এই যে সংস্কার আর সংশোধন নিয়ে আলাপ শুনি এবং বিতর্ক শুনি, যে মাশাআল্লাহ পারফরমেন্সে কেউ খারাপ না, কে ইংরেজি ভালো পারেন, কে কোরআন তেলাওয়াত ভালো পারেন। দেখেন একটা কম্পিটিশন হয়, হয়তো বা মমতাজের গান হয় না, ওই কর্নার থেকে বিনোদন আসে না, বিনোদন কিন্তু মাশাআল্লাহ ভালো আসে। কার দাড়ি আছে, কার টুপি আছে, কে নামাজ বেশি পড়েন, কে হিজাব পড়েন, হিজাবের ভিতরে কি আছে। আমাদের তো প্রশ্ন আসে যে আমরা একসময় গালিগালাজ গুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি, যে একটা গালির রেট কত পড়ে সংসদে, 1 মিনিটে খরচ কত, একটা গালিতে কত সেকেন্ড লাগে, তাহলে দেশের কত টাকা গেল গালি শুনতে অথবা মমতাজের গান শুনতে। তো এখন যদি আমরা প্রশ্ন করি, 2 দিন পরে প্রশ্ন অবশ্যই আসবে যে হিজাব আর বোরকা নিয়ে কয় মিনিট আলোচনা করেছিলেন, রাষ্ট্রের কত ক্ষতি করেছিলেন। যদি প্রশ্ন আসে, অভিযোগ এসেছে জামাত বা কোনো নেতার বিরুদ্ধে যে তিনি কোথায় পরকীয়া করেছেন, কার ভ্রূণ নষ্ট করেছেন, যে ভ্রূণ নষ্ট বাবদ আলোচনায় কত সর্বনাশ করেছেন বাংলাদেশের, এই প্রশ্ন কিন্তু অবান্তর নয়। আপনাদের তো কমিটমেন্ট ছিল যে সংসদ হবে সকল কাজের কেন্দ্রবিন্দু। সকল কাজ বলতে কি এই আলোচনা? এই গেল একদিক। ইংরেজি কি কত মাশাআল্লাহ ভালো পারেন আমাদের মোটামুটি জানা আছে ভাই, আর আমরা যারা কম জানি তারা কত কম জানি ওইটাও আবার জানি। ওনারা সংসদে কিন্তু ইংরেজি কম্পিটিশন করেন, কার উচ্চারণ কত সুন্দর, করতে করতে কোরআন তেলাওয়াতেও চলে আসেন, একজনের পর একজন দাঁড়াচ্ছেন, আস্তিন গোটাচ্ছেন, খিচুনি দিচ্ছেন। তো ওনাদের প্রতি মনে রাখা দরকার আছে, এইসব খিচুনিতে যদি ওভারকাম করা যেত, তাহলে তো ওবায়দুল কাদের বাংলাদেশে এখনো থাকেন বীরত্বের সাথে। এইসব আস্তিন গোটানো আর ইয়ারকি মস্করা করাতে যদি কামিয়াবি হওয়া যেত, তাহলে তো এখন হতো হাসান মাহমুদের বাংলাদেশ, হয়নি তো। এই বাস্তবতা তাদের মানতে হবে।
তার চেয়ে বড় কথা যে দুই দলের সংসদ সদস্যরা এখানে আছেন, শুধু সংসদ সদস্য বললে বোধহয় একটু গুনাহ হয়ে যায়, মাননীয় সংসদ সদস্য বলতে হবে। রাষ্ট্র তাদেরকে এই প্রিভিলেজ দিয়েছে, সংসদ তাদেরকে এই প্রিভিলেজ দিয়েছে। তাদের কেউ কেউ তো এতদিনে যদি শেখ হাসিনা থাকতেন ফাঁসি হয়ে যেত। তাদের কেউ কেউ তো গুম থেকে আর আসতেন কিনা সন্দেহ আছে। তো ওই জায়গায় আমরা মধ্যবিত্ত ঘরের মধ্য চিন্তা অনুযায়ী তো মনে হয় যে একটু একটু টুকটাক শুকরিয়া নামাজ পড়তে পারতেন দুই একজনে, যে কোত্থেকে কোথায় এসেছেন। কিন্তু ওনাদের সংসদের এখনকার যে পারফরমেন্স, যেইভাবে এক পক্ষ আর এক পক্ষকে খোঁচান, তাচ্ছিল্য করেন, মস্করা করেন, ভেংচি কাটেন, তাতে মনে হয় যে এই লোকগুলা প্রায় চলে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিলেন। তাদের তো শুকরিয়া বলেন আর নফল নামাজ বলেন একটু একটু হলেও দরকার ছিল, কিন্তু কারোর মধ্যে কিন্তু আমরা এই প্রবণতা দেখি না। যদি এমনটা হয়ে থাকে যে ঠিক আছে একটু খোঁচাখুচি না করলে মানুষ খুব একটা খাবে না, একটু মেকি কিছু একটা করি, একটু চোখ টিপ দেই, আপনি একটু খেপেন আমি একটু খেপি, এটা ভিন্ন কথা। আর যদি এমন হয় যে না একটু বিরোধিতা দরকার আছে, ওই প্রশ্নে বলবো এখনকার বিরোধী দল আর আগের বিরোধী দল একটু তফাৎ থাকা উচিত। বাংলাদেশে একবার হয়েছিল 90 সালে, পতন হয়েছে সরকারের, পালায় বিরোধী দল। তখনকার প্রধানমন্ত্রী মিজান চৌধুরী রসিকতা করে বলছিলেন যে এই বছরের সেরা আশ্চর্য কি। উনি আবার জবাব দিলেন যে পতন হয়ে সরকারের, পালায় বিরোধী দল। কারণ তখন একটা বিরোধী দল ছিল, এটাকে গৃহপালিত বলা হতো, আজ্ঞাবহ বলা হতো, খয়ের খা বলা হতো। শেখ হাসিনাকেও ফেসিস্ট বলে যে আমরা গালিটা দিচ্ছি, স্বৈরাচার বলছি, তাকে এই ফেসিস্ট পর্যায়ে আনার পেছনে তখনকার বিরোধী দলটার সিংহভাগ অবদান ছিল। জি, আওয়ামী লীগের চেয়েও তারা কিন্তু টেবিলে কিলিয়েছেন। আওয়ামী লীগ এক হাতে টেবিল কিলালে জাতীয় পার্টির লোকেরা দেখতাম 2 হাতে কিলায়। তো ওই প্রশ্নের জন্য বলছি যে মন্দের ভালো যে জামাতের নেতৃত্বে যে 11 দল আছে তার সরকারের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ধরে মাঝে মধ্যে, এটা ভালো, মন্দের ভালো। কিন্তু ধরতে গিয়ে যখন বলে যে আঙ্গুল চুষব না, অচিরেই আর একটা বিপ্লব ঘটিয়ে দেব, অনিবার্য বিপ্লব, অনিবার্য, অর্থাৎ এটা কেউ ঠেকাইতে পারবে না। তো এগুলা বলে তারা কিন্তু এমন একটা পরিস্থিতির জন্ম দিচ্ছেন যে জোর করে মনে হয় বা হাওলাত করে এনে ঝগড়া লাগানো। আবার পরক্ষণে আপনি দেখেন হাদিস বলেন, কোরআন বলেন বলে মারাত্মক আন্তরিকতা প্রকাশ করেন, বুকে বুক মিলিয়ে ফেলেন। তাহলে গালিটা কার জন্য দিয়েছিলেন? নাটক জমানোর জন্য। আর বুকে বুক মিলান জনগণকে দেখানোর জন্য, অর্থাৎ একটা আপনার রাজনীতির জন্য, একটা জনগণকে দেখানোর জন্য। আবার এই ফাঁকে কিন্তু আবার ওয়াশিং মেশিনও চান। খেয়াল করে দেখুন আপনি, এই যে নানান মুখের সংঘর্ষের মধ্যে আমাদেরকে রাখছেন, এটা কি বিনোদন দিচ্ছেন, নাকি সময় পার করছেন, নাকি নিজস্ব আয় রোজগারটাই ঠিকঠাক মতো রাখছেন? আপনাদের তো কথা ছিল, খুব আশাবাদীও ছিলাম আমরা, অনেক দিন থেকে বিষয়টা আলোচিত, যে বাংলাদেশের সংসদটা হবে শুধুই সংসদীয় কাজ হবে, ওখানে আইন প্রণয়ন হবে, আইন সংস্কার হবে, আরো আইন তৈরি হবে প্রয়োজনে, এবং সেগুলো নিয়ে তর্ক বিতর্ক বা আমরা আলোচনা এখন হবে। কি দেখছি, কার এলাকায় রডের কায় কারবার কি, সিমেন্টের কায় কারবার কি, অর্থাৎ ঠিকাদারের কায় কারবার। অর্থাৎ এই এমপিরা যারা আশা দেখালেন, বিশেষ করে আমি এই ক্ষেত্রে এনসিপিকে একটু বেশি দায়ী করব। এই ছেলেগুলো ওই আন্দোলনের সময় কিন্তু বারবার শুনিয়েছিল যে সংসদ হবে সংসদের মতো, উন্নয়নের যে কাজ সেটা করবে লোকাল গভর্নমেন্ট। শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। এখন তারাও দেখি যে রাস্তাঘাট চায়, এলাকায় একটা অফিস চায়, একটু ইউএনও সাহেব যে স্ট্যান্ডার্ডের গাড়িতে চলেন ওই স্ট্যান্ডার্ড একটা গাড়ি চান। আপনি কোথায় মহান জাতীয় সংসদের মহান সংসদ সদস্য, আপনি চাচ্ছেন ইউএনও লেভেলে গিয়ে একটা গাড়ি দৌড়াতে। তো আপনারা কথা বলেছিলেন যে আপনি সংসদে থাকবেন, সংসদীয় কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকবেন। এখন আপনি চাচ্ছেন এলাকায় গাড়ি নিয়ে যেতে, আর এমপি হোস্টেলে ওয়াশিং মেশিন, আরো কি কি যেন চাচ্ছে। অর্থাৎ একটা মস্করা কাকে বলে, তার মানে তাচ্ছিল্য সব মিলে কাকে আপনি বলে। সংসদীয় কাঠামোকে উদাহরণ হিসেবে ধরলে মানে আপনার প্রত্যাশার জায়গায় আপনি মনে করছেন যে ধারে কাছেও পরিবর্তনের তারা- চিত্র খুব না, একটা ধারে দেখতে কাছেও পাচ্ছেন। নেই আচ্ছা, তারা।